হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ারিস ক্লাসরুম। আজকে আমি ক্লাস 11-এর 2024 সালের ফার্স্ট সেমিস্টারের যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বর্ণনা করব। তো তার মধ্যে থেকে চলো আমরা একদম তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেই ফার্স্ট চ্যাপ্টারটা আমি এই ফার্স্ট ভিডিওটাতে আমি সেই ফার্স্ট চ্যাপ্টারটা সম্পর্কে একটু বর্ণনা করছি। তো এই ফার্স্ট চ্যাপ্টারটাতে কি রয়েছে দেখো, ফার্স্ট চ্যাপ্টারটাতে রয়েছে বিষয়বস্তু রূপে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন। তো এই চ্যাপ্টারটাতে আমরা যেটা পড়ব, আমরা ভূগোল সম্পর্কে অনেক কিছু পড়ব। তো দেখো প্রথমে কি দেওয়া আছে যে ভূগোলের অর্থ কী। তো বলছে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বাব্দে প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন, যা থেকেই ইংরেজি জিওগ্রাফি শব্দটি এসেছে। তাহলে এটা একটা কোয়েশ্চেন আসতে পারে তোমাদের, যেহেতু এবছর এমসিকিউ বেস কোয়েশ্চেন, তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন। তো সেক্ষেত্রে বলতে হবে এরাটোস্থেনিস প্রথম এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন। জিওগ্রাফি শব্দটির অর্থ কী? জিও শব্দের অর্থ হলো কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের সৃষ্ট পৃথিবী। মানে পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই কঠিন, মানে পৃথিবী পৃষ্ঠটা যেটা রয়েছে সেটা হলো কঠিন, তরল বলতে জল, আর গ্যাস বলতে বোঝাচ্ছে বায়ুমণ্ডলকে। তাহলে এই সমস্ত বিষয় এবং গ্রাফোস এর অর্থ হলো গ্রাফি, এর অর্থ হলো বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দটির অর্থ হলো এই পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন যে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ রয়েছে সেগুলো নিয়ে বর্ণনা। তাহলে জিওগ্রাফি এক কথায় বলতে গেলে পৃথিবীর বর্ণনা। প্রাচীন ভারতের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে একই অর্থে বোঝাতে ভূগোল শব্দটি ব্যবহার করা হয়। আবার চলন্তিকা যেটা রয়েছে রাজশেখর বসুর, সেখানেও বলা হয়েছে পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণ ভূগোলের মধ্যে দেওয়া হয়। তাহলে ভূগোলের মধ্যে আমরা পৃথিবী সম্পর্কে পড়ছি, পৃথিবীর প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মানবিক প্রভৃতি বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা ভূগোল থেকে জানতে পারি। এবার বলা হচ্ছে যে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, তিনি প্রথম কি করেছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু করেছিলেন। এরপরে বলছি বিষয়বস্তুরূপে ভূগোলের বিকাশ। সেখানে বলা হচ্ছে প্রাচীনকালে ভূগোল বলতে শুধু পৃথিবী পৃষ্ঠের উপরের যে উপাদানগুলো আছে সেগুলোকে নিয়ে বর্ণনা করাকেই প্রাচীনকালে ভূগোল বলা হতো। পার্থিব উপাদানগুলোর কার্যকারণ সম্পর্কিত সমস্ত ঘটনাবলীর বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ ছিল ভূগোল শাস্ত্রের আলোচ্য বিষয়। তাহলে আগে কি ছিল? পার্থিব বলতে বোঝাচ্ছে পৃথিবীর ওপরের, পৃথিবী পৃষ্ঠের বর্ণনা, তার ব্যাখ্যা, পৃথিবী পৃষ্ঠের সেইগুলোকে বিশ্লেষণ করা, এগুলোই ছিল ভূগোল শাস্ত্রের প্রধান আলোচ্য বিষয়। মিলেটাস এর থালের সর্বপ্রথম পৃথিবীর আকার, আকৃতি এবং আয়তন সম্পর্কে কিছু বলেছিলেন। তো এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য একটু ভালো করে পড়তে হবে যে প্রাচীনকালে ভূগোল বলতে কী বোঝাতো? পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন উপাদানের বিবরণকে বোঝাতো। মিলেটাসের থালেস সর্বপ্রথম পৃথিবীর আকার, আকৃতি এবং আয়তন সম্বন্ধে তথ্য কিছু জানিয়েছিলেন। এরপরে বলা হচ্ছে যে এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন। তাহলে এটা একটা কোয়েশ্চেন যে পৃথিবী পৃষ্ঠের পরিধি সর্বপ্রথম কে নির্ণয় করেছিলেন? এরাটোস্থেনিস। তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে ক্লডিয়াস টলেমি সর্বপ্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্বন্ধে ধারণা দেন। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমাদের কেন দরকার হয়? মানচিত্র তৈরি করার জন্য বা পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের সঠিক অবস্থান জানার জন্য। এবং সর্বপ্রথম 476 খ্রিস্টাব্দে ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে জানিয়েছিলেন যে পৃথিবী স্থির নয়। আমরা প্রথমে কি মনে করতাম? যে পৃথিবী হয়তো আবর্তন করছে, কিন্তু মানে প্রথমত এটা মনে করা হতো যে পৃথিবী স্থির অবস্থাতে অবস্থান করে রয়েছে, কিন্তু পরবর্তীকালে এটা দেখা গেল যে না, পৃথিবী কিন্তু স্থির নয়, আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। কেন কি পৃথিবীকে কেন স্থির মনে করা হতো? কেন কি দেখা যেত যে সূর্য একদিক থেকে উঠছে আবার অন্যদিকে অস্ত যাচ্ছে, সেই জন্য মনে করা হতো যে সূর্য ঘুরছে কিন্তু পৃথিবী স্থির অবস্থায় রয়েছে। যেহেতু আমরা পৃথিবীর ওপরে অবস্থান করি এবং আমরা পৃথিবীকে স্থির বলে আপেক্ষিকভাবে অনুভব করি, সেই জন্য সেই সময় পৃথিবীকে স্থির বলে প্রথম দিকে মনে করা হতো। কিন্তু তারপরে এটা আবিষ্কৃত হলো এবং প্রাচীনকালের ভূগোল একটি আলাদা শাস্ত্র হিসাবে বিবেচিত হতো না।
মানে ভূগোল শাস্ত্রের মধ্যেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হতো। পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীতে কি হলো, এটা একটা কোয়েশ্চেন, যে ঊনবিংশ শতাব্দীতে আধুনিক ভূগোলের পর্যায়ের সূচনা হলো। সেই সময় ভূগোলের বর্ণনা শুধু ডেসক্রিপশন নয়, তার সাথে কি কোথায় কেন, যেরকম সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখি কি কোথায় কেন, এই সমস্ত বিষয়গুলোকেও বর্ণনা করা হলো। আধুনিক ভূগোলের এই জয়যাত্রা শুরু হয় কাদের হাত ধরে, খুব ইম্পর্টেন্ট, কার্ল রিটার আর আলেকজান্ডার ফন হামবোল্ট, এই দুজনকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাদেরকে বলা হয়, কার্ল রিটার আর আলেকজান্ডার ফন হামবোল্টকে। তাহলে এবার বলা হচ্ছে যে ভূগোলই হলো একটা আদি মাতৃসম শাস্ত্র বা সমস্ত বিজ্ঞানের জননী। বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু ভূগোল থেকেই পরবর্তীকালে আলাদা হয়ে গিয়ে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আঞ্চলিক বিজ্ঞান, আবহ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এগুলো পরবর্তীকালে ভূগোল থেকে আলাদা হয়ে নিজেরা এক একটা আলাদা আলাদা শাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ ঘটিয়েছে। এবং আমরা তার সাথে আরও দেখতে পাচ্ছি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভৌগোলিক চিন্তাধারায় গণিত শাস্ত্র, ভূগোলের মধ্যে গণিতটাও যুক্ত হয়ে গেল। ভূগোলে রাশিতত্ত্ব, সংখ্যাতত্ত্ব, পরিসংখ্যান তত্ত্বের ব্যাপক প্রয়োগ হলো, যেটাকে প্রয়োগ মাত্রিক বিপ্লব নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, মাত্রিক বিপ্লব কি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে ভূগোলে এই যে রাশিতত্ত্ব, সংখ্যাতত্ত্ব, পরিসংখ্যান তত্ত্বের যে ব্যাপক ব্যবহার, সেটাকেই আমরা মাত্রিক বিপ্লব বলে থাকি। এর পরবর্তী বলা হচ্ছে যে বিংশ শতাব্দীর শেষ ভাগে এবং একাদশ শতাব্দীর প্রথম ভাগে ভূগোলে তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ, বিভিন্ন অঞ্চলে গিয়ে সেই অঞ্চলগুলোকে সমীক্ষা করে সেই অঞ্চলগুলো থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। তার একটা জোয়ার এসেছে যেটাকে তথ্য বিপ্লব বা ইনফরমেশন রেভলিউশন বলা হয়ে থাকে। বিভিন্ন ইনফরমেশনগুলোকে ডেসক্রাইব করা হয়েছে। এবার এখানে যেটা বলা হয়েছে যে ভূগোলের সংজ্ঞা, ভূগোল সম্পর্কে বিভিন্ন ভৌগোলিকরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো তার মধ্যে থেকে বলা হচ্ছে যে মানুষের আবাস হিসাবে এই পৃথিবীর বর্ণনা করতে গিয়ে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস জিওগ্রাফিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তিনি তাহলে প্রথমে কি করেছিল, জিওগ্রাফিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এবার তারপরে দেখো কি আছে, ক্লাডিয়াস টলেমি ভূগোল সম্পর্কে কি বলেছেন, ভূগোল সেই মহান বিষয় যা মহাবিশ্বের মধ্যে পৃথিবীর এক ঝলক দেখায়। মহাবিশ্বের মধ্যে পৃথিবীকে এক ঝলক বুঝতে হলে ভূগোলটা আমাদের পড়তে হবে। স্ট্র্যাবো বলেছেন ভূগোল পৃথিবীর জলভাগ, স্থলভাগ এবং সমস্ত জীব সম্পর্কে জ্ঞান দান করে এবং পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করে। পৃথিবীর যা যা বৈশিষ্ট্য আছে, জলভাগ, স্থলভাগ, এগুলো সব নিয়ে কিন্তু স্ট্র্যাবো বলেছেন এই সমস্ত বিষয় হলো ভূগোলের অন্তর্গত। ভ্যারেনিয়াস বলেছেন, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, ভূগোল মিশ্র গণিতের একটি অংশ। তাহলে এইটা একটা প্রশ্ন আসতে পারে যে কে ভূগোলকে মিশ্র গণিতের একটি অংশ হিসাবে উল্লেখ করেছেন, সেক্ষেত্রে বলতে হবে কি, ভ্যারেনিয়াস। ইমানুয়েল কান্ট বলেছেন যে বিদ্যা পৃথিবী সম্পর্কে পাঠ দেয় পৃথিবীর বিভিন্ন বিষয়। কার্ল রিটার বলেছেন ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয় বৈশিষ্ট্য সম্পর্কে একটি স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে, সব বিষয়গুলোকে স্বতন্ত্রভাবে মানে আলাদা আলাদা করে সেগুলোকে বর্ণনা করে। এর পরবর্তীকালে দেখো আলেকজান্ডার ফন হামবোল্ট বলেছেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতি এবং তার প্রকৃতি নিয়ে বর্ণনা করা হয় বা পর্যালোচনা করা হয়। পল ভিদাল দি লা ব্লাশে কি বলেছেন, ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান। বিভিন্ন স্থান নিয়ে পর্যালোচনা করা হয় ভূগোলে। এরকমভাবে নানান ভৌগোলিকরা ভূগোল সম্পর্কে নানান কথা বলেছেন। এর পরবর্তী যে টপিকটা সেটা হলো ভূগোলের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। মানে ভূগোলের আলোচ্য বিষয়গুলোর তো একটা লক্ষ্য আছে, তবেই তো সেই কারণেই তো সেগুলোকে আলোচনা করা হয়। তো সেটা কি বলেছে, প্রকৃতি এবং মানবিক বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরা। প্রাকৃতিক কী কী বিষয় রয়েছে কোনো স্থানে মানবিক বিষয় কী কী রয়েছে সেগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করা, বিশদভাবে বিশ্লেষণ করা। মানুষের আবাসস্থল রূপে পৃথিবী কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গ্রহণযোগ্য সেটা মানুষের সামনে তুলে ধরা। ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্র, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও জলবায়ুর বিভিন্ন ধরনের, এগুলোকে তুলে ধরা। ভৌগোলিক অঞ্চলের ব্যাখ্যা, একটা অঞ্চল অন্য অঞ্চলের থেকে আলাদা।
তো প্রত্যেকটা অঞ্চলের যে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা। স্থান, পৃথিবী পৃষ্ঠের কোনো একটা স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা এবং ওই অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করে। এবং তার সাথে ভূগোলে কি, কোথায় এবং কেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভূগোল শাস্ত্র থেকে পাওয়া যায়। এর পরবর্তী আমরা প্রশ্নটা হচ্ছে কি, ভূগোলের প্রকৃতি। ভূগোলের প্রকৃতি কীরকম? ভূগোলে কি রয়েছে? প্রকৃতি বিজ্ঞান রয়েছে, যেখানে আমরা প্রাকৃতিক বিষয়গুলোকে পড়ি। ভূগোলে সমাজ বিজ্ঞান রয়েছে, সামাজিক বিষয়গুলো পড়া হয়। গতিশীল বিষয়, ভূগোলের আলোচ্য বিষয়গুলো সদা সর্বদা পরিবর্তনশীল। কারণ কি হচ্ছে, আমাদের প্রাকৃতিক বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে, সামাজিক বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তনশীল চরিত্রকে ভূগোলের মধ্যে তুলে ধরা হয়। এটি একটি আন্তঃসাংশ্লেষিক বিষয়, মানে এখানে প্রাকৃতিক এবং সমাজ বিজ্ঞান একত্রে আলোচনা করা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা, যে ভূগোলকে একটি আন্তঃসাংশ্লেষিক বিষয় কেন বলা হয়। হ্যাঁ, কেন কি ভূগোলে কি রয়েছে, প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের সমন্বয় ঘটেছে, মানে প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানকে একত্রে ভূগোলে আলোচনা করা হয়, তাই ভূগোলকে একটি আন্তঃসাংশ্লেষিক বিষয় বলা হয়ে থাকে। ভূগোলের পরিধি সুবিস্তৃত, বিভিন্ন বিষয়, বৈজ্ঞানিক বিভিন্ন মানে বিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো আছে সেগুলো, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের শাখাগুলো ছাড়াও কিন্তু সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো ভূগোলে আলোচনা করা হয় এবং ক্ষেত্র সমীক্ষা করা হয়, বিভিন্ন স্থানের গুরুত্ব এখানে বোঝানো হয়। এছাড়াও প্রয়োগমূলক ভূগোল রয়েছে, যেখানে আমরা কি করি, বিভিন্ন অঞ্চলের এক্সপেরিমেন্ট করে সেগুলোকে বর্ণনা করি, আর ভূগোলে বিভিন্ন সূত্রের ব্যবহার করা হয়। তাহলে ভূগোলের পরিধি যদি আমরা দেখি, তাহলে ভূগোলের পরিধির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ভূগোলের পরিধির মধ্যে রয়েছে ভৌগোলিক অবস্থান নির্ণয়, যেটা আমরা ছোটোবেলায় করেছিলাম, অক্ষাংশ নির্ণয়, দ্রাঘিমার অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনো একটা জায়গা কোথায় অবস্থান করছে সেটা জানা। আঞ্চলিক পৃথকীকরণ, প্রত্যেকটা অঞ্চল একটা অঞ্চল আরেকটা অঞ্চলের থেকে আলাদা, জলবায়ুগত দিক থেকে, মৃত্তিকাগত দিক থেকে, স্বাভাবিক উদ্ভিদের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা। মানুষ এবং প্রকৃতির মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে, আবহাওয়া, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, এইগুলোর ওপর মানুষের কী প্রভাব, মানুষ কিভাবে এগুলো দ্বারা প্রভাবিত হয়, মানুষের জীবন কিভাবে প্রভাবিত হয়, সেগুলো সম্পর্কেও কিন্তু ভূগোলে আলোচনা করা হয়। এবার যদি আমরা ভূগোলের শ্রেণীবিভাগ দেখি, তাহলে ভূগোলের শ্রেণীবিভাগের মধ্যে দিকে আমরা যেটা আলোচনা করব, সেটা প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল। প্রাকৃতিক, জীব এবং মানবীয় উপাদানগুলো যখন তাদের ধর্ম, বৈশিষ্ট্য এবং পর্যায় অনুসারে আলোচনা করা হয় এবং সেগুলো জানার চেষ্টা করা হয়, সেগুলোকে প্রণালীবদ্ধ ভূগোল বলা হয়ে থাকে। তাহলে প্রাকৃতিক বিষয়, জীব এবং মানবীয় বিষয়, ঠিক আছে। আলেকজান্ডার ফন হাম্বলকে প্রণালী ভূগোলের জনক বলা হয়। খুব ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেনগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবে, কারণ কি তোমাদের এবছর পুরোটাই MCQ বেস প্রশ্ন হবে। এবার মানবীয় ভূগোল, ভূগোলে এবার বলা হচ্ছে যে মানবীয় ভূগোল বা প্রাকৃতিক ভূগোল বা জীব ভূগোল। প্রাকৃতিক ভূগোল বললাম যেটা প্রকৃতি নিয়ে আলোচনা করে, জীব ভূগোলে জীব সম্পর্কে আলোচনা করে, আর মানবিক ভূগোলে সমাজ সম্পর্কে আলোচনা করা হয়। প্রাকৃতিক ভূগোলে তাহলে কী হচ্ছে, যে শাস্ত্রে মানে ভূপৃষ্ঠের ওপরিভাগের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তার মধ্যে রয়েছে ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যায় আমরা এই যে ভূপৃষ্ঠের যে গতিশীল প্রকৃতির চরিত্র সেটা নিয়ে আলোচনা করি। মানে ধরো যেখানে আমরা এখন হিমালয় পর্বত দেখছি, সেখানে একসময় ছিল টেথিস, পরে সেখানে হিমালয় পর্বত তৈরি হলো, তাহলে এই যে পরিবর্তনশীল চরিত্র এটা নিয়ে দেখি। জলবায়ুবিদ্যায় বিভিন্ন জায়গাকার আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত বিষয়গুলো। জলবিজ্ঞান, নদ নদী, হ্রদ, জলাশয়, বাষ্পীভবন, পৃষ্ঠপ্রবাহ, এগুলো নিয়ে সব আলোচনা করা হয়। সমুদ্র বিজ্ঞানে সমুদ্রের উৎপত্তি, বন্টন, সমুদ্রের লবণতা, উষ্ণতা, সমুদ্রের সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। মৃত্তিকা ভূগোলে রয়েছে মৃত্তিকার কিভাবে উৎপত্তি হয়, মৃত্তিকার গঠন, মৃত্তিকার গ্রথন, মৃত্তিকার রং, হ্যাঁ এগুলো, বা মৃত্তিকা ক্ষয়। এবং মৃত্তিকা ভূগোল এই যে বিজ্ঞানে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রাকৃতিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো মৃত্তিকা বিজ্ঞান।
বা এই যে পেডোলজি, এই টার্মটা কিন্তু খুব ভালো করে পড়বে। কেন কি এরকম আসে যে কোন শাস্ত্রে মৃত্তিকা মানে বিজ্ঞানকে নিয়ে আলোচনা করা হয়, তো সেটা তখন আমাদেরকে বলতে হবে কি পেডোলজি। ইংলিশ টার্মগুলো কিন্তু একটু ভালো করে দেখবে। গণিত এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়, এবার আমরা জানি যে ভূগোলের মধ্যে কিন্তু গণিত এবং জ্যোতির্বিজ্ঞানকেও যুক্ত করা হয়েছে, যেখানে পৃথিবীর আকার, আকৃতি, আয়তন, গতিবেগ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মানচিত্র অঙ্কন করা হয়। ভূগোলের যে শাখায় বৈজ্ঞানিক কলাকৌশলের সাহায্যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মানচিত্র অঙ্কন বিদ্যা বা কার্টোগ্রাফি বলা হয়, খুব ইম্পর্টেন্ট। অ্যানাক্সিম্যান্ডারকে মানচিত্র ভূগোলের জনক বলা হয়, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এগুলো খুব ভালো করে পড়বে। এছাড়াও প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সৌরজগতে গ্রহগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো গ্রহ সংক্রান্ত ভূগোল। জীব ভূগোলে জীবদেরকে নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন স্থানভিত্তিক জীবেদের যে জীবনযাত্রা সেগুলো নিয়ে আলোচনা করা হয় জীব ভূগোলে। তার মধ্যে রয়েছে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানব বাস্তুসংস্থান আর পরিবেশ ভূগোল। উদ্ভিদ ভূগোলে কি করা হয়, উদ্ভিদদেরকে নিয়ে আলোচনা করা হয়। দেখো, মরুভূমি অঞ্চলে ক্যাকটাস, আবার যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে চিরহরিত অরণ্য, যেখানে মাঝারি বৃষ্টি হয় পর্ণমোচী অরণ্য, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রাণী ভূগোলে প্রাণী এবং তাদের অভিযোজনগত বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করা হয়। মানব বাস্তু সংস্থানে মানুষ এবং পরিবেশের মানে ক্রিয়া প্রতিক্রিয়ায় কোনো স্থানে মানুষ কিভাবে বসবাস করে সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পরিবেশ ভূগোলে পরিবেশ সংক্রান্ত বিষয়, এই যে এত পরিবেশ দূষণ হচ্ছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়, যেরকম ধরো জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ। আর মানবীয় ভূগোলের মধ্যে রয়েছে বিভিন্ন শাখা। মানবীয় ভূগোলের মধ্যে রয়েছে 9টি ভূগোলের শাখা। তার মধ্যে রয়েছে রাশিমাত্রিক বা পরিমাত্রিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, সামাজিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, ভূগোল দর্শন বা চিন্তন, অর্থনৈতিক ভূগোল, চিকিৎসা ভূগোল এবং কল্যাণমূলক ভূগোল। আঞ্চলিক ভূগোলে কি হয়, বিভিন্ন অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়, বিভিন্ন অঞ্চল সম্পর্কে সেখানে বর্ণনা করা হয়েছে। এক একটা অঞ্চল আরেকটা অঞ্চলের থেকে যেভাবে আলাদা হয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। ভ্যারেনিয়াসকে আঞ্চলিক ভূগোলের জনক বলা হয়ে থাকে। এবার প্রাকৃতিক ভূগোলে বিষয়বস্তুগুলো আমি তোমাদেরকে বুঝিয়েই দিয়েছি, যে ভূমিরূপবিদ্যা, জলবায়ু, জলবিজ্ঞান, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল, এগুলো সবই হচ্ছে কি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বিষয়। তো এইটুকু পড়ানোর মধ্যে দিয়ে আমি আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টার ওরিয়েন্টেড তোমাদের যে যে শর্ট কোয়েশ্চেন্সগুলো যেরকমভাবে পড়তে হবে সেই শর্ট কোশ্চেনের কিছু প্যাটার্ন আমি প্রোভাইড করব। তোমাদের যদি এই ভিডিওটা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা তাতে তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। এবং যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের বিভিন্ন ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার।